হ্যালো। আসসালামু স্যার, আসসালামু সাউন্ড ক্লিয়ার? আলাইকুম। ইয়েস স্যার। সাউন্ড ক্লিয়ার? ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে। কালকে যতটুকু আলোচনা করছিলাম আপনারা কি দেখছিলেন? জি স্যার, দেখছিলাম। পরের শ্রেণী। আমি আপনার বইয়ের 36 পৃষ্ঠা থেকে কোশ্চেনটা বুঝাইতেছি, ঠিক আছে? যদি চান আপনার বই খুলতে পারেন। দেখেন, করকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে: করের সংখ্যা, করের হার, করের ভার, করের ধার্যের উপর ভিত্তি করে, কর আরোপের উপর ভিত্তি করে করকে বিভিন্ন ভাবে কি করা যায়, ভাগ করা যায়, ঠিক আছে? তো প্রথম আমরা লিখতেছি করের সংখ্যার উপর ভিত্তিতে করের শ্রেণী বিভাগ। করের সংখ্যার ভিত্তিতে ভিত্তিতে শ্রেণী বিভাগ, ঠিক আছে? এক নম্বর হইতাছে একক কর। একক কর, ঠিক আছে? সিঙ্গেল ট্যাক্স। দুই নম্বর হইতাছে বহুবিধ কর। বহুবিধ কর, মাল্টিপ্লাই ট্যাক্স। মাল্টিপ্লাই ট্যাক্স একটু বুঝেন। যখন কোনো নাগরিক একবার মাত্র কর দেয়, ঠিক আছে, তখন তাই কি বলা হয়? একক কর। যখন কোনো দেশের নাগরিক একবার কর দেয় তখন তাই কি বলে? একক কর। আর মাল্টি কর হলে গিয়ে একক করের বিপরীত। বিপরীত যখন কি করে কোনো দেশের আহ, উম, করদাতারা কি করে আপনার একাধিকবার কর প্রদান করে, তাকে কি বলা হয়? বহুবিধ কর। যেমন ধরেন আপনার আয়করের উপর কর দেয়, আবার সম্পদের উপর কি করে আবার কর দেয়। আয়করের উপর কর দেয়, আবার কি করে সম্পদের উপর কি করে কর দেয়। এই যে দুইবার কর দিল, এটার কি বলা হয়? বহুবিধ কর। যেমন ধরেন গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম আয়ের বিভিন্ন সোর্সের উপর কর, আবার সম্পত্তির উপর কর। তো এই যে বাংলাদেশে যে কর প্রদান করতেছে, এইটা হলো কি? বহুবিধ কর। খ নম্বর হলো কর হারের ভিত্তিতে। কর হারের ভিত্তিতে। দেখেন,
কর হারের ভিত্তিতে ইনকাম ট্যাক্স রে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বর হইল সমানুপাতিক কর। সমানুপাতিক কর। দুই নম্বর হইল প্রগতিশীল প্রগতিশীল কর। তিন নম্বর হইল ক্রমহ্রাসমান কর। ক্রমহ্রাসমান কর দেখেন, সমানুপাতিক কর হলে গিয়া করের হার, উম আপনার আয় যাই হোক না কেন, সবাই সমান হারে কি করব, কর প্রদান করব। যেমন আমি বললাম আপনার আয় যত টাকা হয়েছে ওইটার উপরে 10% বা 15% কি করতে হবে, কর দিতে হবে। যদি এমন সিস্টেমে কর আদায় করে তখন তাই কি বলা হয়, সমানুপাতিক কর। ঠিক আছে। এবং প্রগতিশীল কর, প্রগতিশীল কর হইলো গিয়ে আয় বেশি হইলে কর বেশি দিব, আয় কম হইলে আপনার কি দিব, কর কম দিব। ওইটা হইলো গিয়ে প্রগতিশীল কর। আর ক্রমহ্রাসমান কর হইলো গিয়া আপনার উম আয় বাড়ার সাথে সাথে করের হারের কি হইব, পরিবর্তন হইবে, চেঞ্জ হইবে। ওইটাই হইলো কি আমার আহ প্রগতিশীল কর। তো হারের ভিত্তিতে করের শ্রেণী বিভাগ ক্লিয়ার? রেসপন্স করেন। স্যার, স্যার ক্রমহ্রাসমানটা আরেকবার বললে ভালো হতো। কোনটা? আচ্ছা, ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান, ঠিক ক্রম আছে। আপনার আয় বৃদ্ধির সাথে সাথে, আর সরি, আয় হ্রাস হওয়ার সাথে সাথে বা কম হওয়ার সাথে সাথে করের হারের যেই আপনার বাড়ে বা কমে, ওইটা হলো ক্রমহ্রাসমান কর। ঠিক আছে। জুমা দিয়ে আবার ওকে। আউট হয়ে গেল। ওর কি নেটওয়ার্কের সমস্যা হয়? হ্যাঁ হ্যাঁ স্যার, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, খেয়াল করেন, রেকর্ড চালু হইতেছে, রেকর্ড হইতেছে না? হ্যাঁ হইতেছে। রেকর্ডটা খেয়াল করেন প্রত্যেকদিন। কর, ঘাত ও কর পাতের ভিত্তিতে, এই কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষা আপনি কোশ্চেন পাইবেন। ঠিক আছে। আচ্ছা, এক নম্বর দেখেন, প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স। আমরা আগেই আলোচনা করছি, যেই ট্যাক্স অন্য কারোর উপরে কি করা যায় না, চাপানো যায় না, তাই কি বলে প্রত্যক্ষ কর। অর্থাৎ আপনার কর আপনাকেই দিতে হইব, অন্যজন দিব না, ওইটা হলো কি প্রত্যক্ষ কর। ঠিক আছে। দুই নম্বর হলো পরোক্ষ কর। পরোক্ষ কর অর্থাৎ যে করের হার বা যে কর অন্যের ঘাড়ে চাপানো যায় তাই কি বলা হয়, পরোক্ষ কর। যেমন ভ্যাট, বিক্রয় কর, ভ্যাট, এইগুলা কি আপনার পরোক্ষ করের উদাহরণ। অর্থাৎ এটা আপনি দিচ্ছেন, আপনি দেওয়ার পর অন্য কোনো করদাতার কাছ থেকে কি করবেন, ওটা আদায় করবেন। যদি এমন হয় তো এটা কি হলো, পরোক্ষ কর। তারপর দেখেন, কর ধার্যের ভিত্তিতে করের শ্রেণী বিভাগ। কর ধার্যের ভিত্তিতে ভিত্তিতে এক নম্বর দেখেন, আয়ের উপর কর। আয়ের উপর কর অর্থাৎ যে আয় গ্রহীত হইব তার উপর কি করা হইব, যদি কর ধার্য করা হয় তাই কি বলা হয়, আয়ের উপর কর বলে। যেমন আয়কর, ব্যক্তি কর, কোম্পানি কর, এগুলো হলো কি আপনার আয়ের উপর কর। দুই নম্বর হলো সম্পদের উপর কর। উপর কর। ঠিক আছে। আচ্ছা, সম্পদের উপর কর হলো যদি আর্থিক বা অনার্থিক সম্পদের উপর যে কর ধার্য করা হয় তা কি বলে, সম্পদের উপর কর। যেমন দান কর, সম্পদ কর। আপনি যদি কাউরে কোনো সম্পত্তি দান করেন তখন এখানে কর দিতে হইব। যদি কোনো সম্পত্তি উপহার হিসেবে দেন, কোনো গিফট, ওইটার উপরে কি করতে হবে, কর দিতে হইব। এমন ধরনের করে কি বলা হয়, সম্পদের উপর কর। তিন নম্বর হইল লেনদেনের উপর।
লেনদেনের উপর কর, ঠিক আছে? যখন আপনি পণ্য ক্রয় বিক্রয় করবেন, এর উপরে যদি আপনার কর ধার্য করে, তখন তাই কি বলা হয়? লেনদেনের উপর কর। যেমন বিক্রয় কর, আমদানি কর, ভ্যাট, এগুলো হলো কি লেনদেনের উপর কর। যত লেনদেন হইবে তত কি হইব আপনার করের পরিমাণ কি হইব? বৃদ্ধি পাইব। তারপর হলো জনসাধারণের উপর কর। দেখেন, জনসাধারণের উপর কর হইলে আপনার মাথা পিছু এই ধরনের কর ধার্য করা হয়, যেটা নাকি আপনার ব্রিটেনে প্রচলন আছে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট কি করতে হইব? জনগণরে, সরকারে দিতে হইব। এমন ধরনের করে কি বলা হয়? জনসাধারণের উপর কর। তারপরে দেখেন, বিষয়বস্তুর উপর ভিত্তিতে করের শ্রেণী বিভাগ। জিনিসগুলো বুঝেন, আমি কিন্তু একটু পর কোশ্চেন করবো আপনাদের। তো না বুঝলে চুপ হয়ে থাকেন না। বিষয়বস্তুর ভিত্তিতে দেখেন, বিষয়বস্তুর উপর করে আপনার দুই ভাগে ভাগ করা যায়। ক নম্বর হইল আপনার ব্যক্তিগত কর, ব্যক্তি বাচক কর। আর দুই নম্বর হইল গিয়া আমার ক্রিয়া বা কর্মবাচক কর। ক্রিয়া বা কর্মবাচক কর। আচ্ছা, একটু বুঝেন। ব্যক্তিকর বলতে সেই করকে বোঝায় যখন ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করা যে করটা প্রদান করা হয়, তাকে বলা হয় ব্যক্তিবাচক কর। যেমন আয় কর, অর্থাৎ একটা ব্যক্তির নির্দিষ্ট পরিমাণ আয় হইলে তার কি করতে হইব? কর দিতে হইব। যদি আয় না হয় তো তার কি হইতে হবে না, তার কি দিতে হবে না, কর প্রদান করতে হইব না। তো গতকালকে আমরা আলোচনা করছি ব্যক্তি করের বিভিন্ন পর্যায়। 3,50,000 টাকার উপরে যদি আয় হয় তো 5% দিতে হইব নর্মাল ব্যক্তিরে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার স্ল্যাবটা চেঞ্জ হইব, প্রতিবন্ধীর ক্ষেত্রে স্ল্যাবটা চেঞ্জ হইব। তারপরে উম, যুদ্ধহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে চেঞ্জ হইব। তারপরে প্রতিবন্ধী যদি কেউ পালন করে তার ক্ষেত্রেও কি হইব? করের হারটা কি হবে? চেঞ্জ হবে। এই করগুলোর কি বলা হয়? ব্যক্তিবাচক কর। তারপর হলো ক্রিয়াবাচক বা কর্মকর, ঠিক আছে? যে কর কোনো ব্যক্তির উপর ধার্য করা হয় না, কোনো ক্রিয়া কলাপের উপর ধার্য করা হয়, তাকে কি বলে? ব্যক্তিগত, ক্রিয়াকলাপ করে। যেমন ক্রয়ের উপর কর, সম্পত্তির উপর কর, আবগারি শুল্ক, এই ধরনের কর কি বলা হয়? ক্রিয়াবাচক কর। আহ তারপর হইতেছে 6 নম্বর, কর স্থিতি স্থাপকতার ভিত্তিতে শ্রেণীবিভাগ। বিভাগ, আচ্ছা, কর স্থিতি স্থাপকতার ভিত্তিতে করে আপনার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থিতি স্থাপক কর, দুই নম্বর হলো অস্থিতি স্থাপক কর। স্থাপক কর, খেয়াল করেন, যে করের ভিত্তিতে পরিবর্তনের চেয়ে করের পরিমাপের পরিবর্তনের হার বেশি, তাকে করের স্থিতি স্থাপক কর বলে। আমি আবার পড়তেছি, লাইনটা খেয়াল করেন। কোন করের ক্ষেত্রে কোন করের ক্ষেত্রে করের ভিত্তিতে পরিবর্তনের হারের চেয়ে করের পরিমাণের পরিবর্তনের হার অধিক, অর্থাৎ যত আয় হইব তত কি হইব? করের হারটা বাড়তে থাকবে। ঠিক আছে, এমন করে কি বলো আমরা? স্থিতি স্থাপক কর বলি। যেমন আয় কর, যত ইনকাম বেশি হইতে থাকবে অত কি হইতে থাকবে? আপনার আয়ের হারটা কি হতে বাড়তে থাকবে। এটা হলো স্থিতি স্থাপক কর। আর অস্থিতি স্থাপক কর হইলো গিয়ে আপনার হ্রাস বা
বৃদ্ধির চেয়ে যদি করের পরিমাণ হ্রাস বৃদ্ধি হয় তখন তাকে কি বলা হয়? অস্থিতি স্থাপক কর, যেমন বিক্রয় কর, মূল্য সংযোজন কর ইত্যাদি। তারপরে দেখেন 6 নম্বর বলতেছে সরকারের রাজস্ব আয়ে হ্রাস বৃদ্ধির ভিত্তিতে। ভিত্তিতে, ঠিক আছে। 1 নম্বর হলে গা ধনাত্মক কর, সরি, ধনাত্মক কর, ধনাত্মক কর। 2 নম্বর হইল গা ঋণাত্মক কর। দেখেন, ধনাত্মক কর হলো সরকারের রাজস্ব বৃদ্ধি করে তাকে ধনাত্মক কর বলে। যেমন এখানে বলতেছে সরকারের রাজস্ব বৃদ্ধি কি করে? আয়কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর, এই ধরনের কর কি সরকার রাজস্ব বৃদ্ধি করে। আর ঋণাত্মক কর হলো যে সকল কর সরকার রাজস্ব বৃদ্ধি করে না, এই এমন ধরনের করে কি বলা হয়? ঋণাত্মক কর বলে। যেমন গ্র্যাচুইটি, পেনশন, এইগুলার বিপরীতে কি 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 কি- কি পায় না? সরকার কোনো সেবা পায় না, ঠিক আছে। তো গ্র্যাচুইটি, পেনশন এগুলো হলো কি ঋণাত্মক কর। লাস্ট 6 নম্বর, কর আদায়ের ভিত্তিতে। স্যার হুম। ইয়া ঋণাত্মক যদি গ্র্যাজুয়েটি পেনশন হয় তাহলে স্যার ধনাত্মক কোনগুলো? ধনাত্মক হলো আয়কর, বিক্রয় কর, মূল্য সংযোজন কর, এগুলো হলো ধনাত্মক কর। ধনাত্মক কর হলো সরকারের রাজস্ব বৃদ্ধি করবো, যেগুলো সরকার টাকা আসবে। আর ঋণাত্মক কর হলো গিয়া যেগুলো টাকা চলে যাবো, রাজস্ব বৃদ্ধি করব না এবং সরকার এর থেকে কোনো সুবিধাও পাইবো না, ওইগুলো হলো ঋণাত্মক কর। যেমন এখানে গ্র্যাজুইটি এবং পেনশন। কর আদায়ের ভিত্তিতে, লাস্ট পয়েন্ট। ভিত্তিতে 1 নম্বর হইলো কেন্দ্রীয় কর। কেন্দ্রীয় কর। 2 নম্বর হইলো স্থানীয় কর। স্থানীয় কর, খেয়াল করেন, কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত করকে কেন্দ্রীয় কর বলে। যেমন ইন্ডিয়া, আমেরিকাতে, এই দেশগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স আছে, অর্থাৎ, আচ্ছা, স্থানীয় করটা বুঝালে তারপরে ব্যাখ্যা দিয়েছি। আর স্থানীয় কর হইলো স্থানীয় প্রশাসন কর্তৃক আরোপিত করকে কি বলা হয়? স্থানীয় কর বলে। যেমন সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এরা কি করে? আপনার বিভিন্ন ধরনের কর আরোপ করে আপনার, ঠিক আছে, গাড়ি ঘোড়া চলাচলের উপর, দোকানের উপর, ঠিক আছে, বিভিন্ন রুলস রেগুলেশন তারা স্থানীয় ভাবে কি করে? আরোপ করে তাদের রাজস্ব বৃদ্ধির জন্য, তাদের আয় বৃদ্ধির জন্য, ঠিক আছে। আর কেন্দ্রীয় কর হলে গা এটা স্থানীয় ভাবে নেওয়া হইব না, এটা জাতীয় ভাবে নেওয়া হইব, ঠিক আছে। আপনার স্থায়ী করের পরিমাণ বা নিয়ম কানুন যাই থাকুক না কেন, কেন্দ্রীয় সরকার কি করবো আপনার এই ধরনের কর সংগ্রহ করে থাকে, ঠিক আছে। যেমন এই যে ভারতে আপনার দুই ধরনের সরকার আছে, একটা হলো কেন্দ্রীয় সরকার, একটা রাজস্ব সরকার, ঠিক আছে। রাজ্য সরকার কি করে? রাজ্য চালায়। আর কেন্দ্রীয় সরকার কি করে? পুরা রাজ্য, যতগুলা রাজ্য আছে ওই রাজ্যরে কি করে? পরিচালনা করে, ঠিক আছে। এবং কেন্দ্রীয় সরকার যে কর আরোপ করবো ওইটা প্রত্যেক রাজ্যের দিতে হইব, এই নিয়ে কোনো কি করতে পারবো না, কোনো বার্গেনিং করতে পারবো না, ঠিক আছে। তো দেখেন, করের শ্রেণী বিভাগ, কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে। এই চ্যাপ্টারতে যে কোশ্চেন গুলো পড়বেন, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য নিজে পড়ে নেবেন, ঠিক আছে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য, এটা পরীক্ষা আসতে পারে, পার্থক্য, ঠিক আছে।
এরপর একটা পড়বেন প্রগতিশীল ও সমানুপাতিক করের মধ্যে পার্থক্য। প্রগতিশীল ও সমানুপাতিক করের পার্থক্য। আরেকটা কোশ্চেন পড়বেন এখান থেকে, বাংলাদেশের কর কাঠামো কর কাঠামো কি উত্তম? হুম, দেখছেন? জি স্যার, লিখছি। আজকে লাস্ট কোশ্চেন লেখেন, বাংলাদেশের কর কাঠামোর দুর্বলতা। বাংলাদেশের কর কাঠামোর দুর্বলতা। 1 নম্বর দেখেন, পরোক্ষ করের বাহুল্য। পরোক্ষ করের বাহুল্যতা। বাহুল্য, এখানে দেখেন পরোক্ষ করের বাহুল্য কেন বলা হয়েছে। দেখেন এইখানে আপনি আয় কর দিতেছেন, ঠিক আছে, প্রত্যক্ষ কর দিতেছেন, পরোক্ষ কর দিতেছেন, ঠিক আছে। পরোক্ষ কর খালি একটা দিতেছেন না, বিক্রয় কর দিতেছেন, তারপর আপনার এই যে আমদানি রপ্তানি কর দিতেছেন, বিভিন্ন ধরনের কর দিতেছেন। এইটাও বাংলাদেশের কর ব্যবস্থার কি একটা দুর্বলতা। 2 নম্বর, স্বল্প কর রাজস্ব। স্বল্প কর রাজস্ব, ঠিক আছে, খেয়াল করেন। তো বাংলাদেশে আপনার মোট জাতীয় আয়ে 5% কর হিসাবে গৃহীত হয়, মোট জাতীয় আয়, ঠিক আছে। তো যেখানে আপনার যুক্তরাষ্ট্রে আপনার 22% কি করা হয়, আপনার মোট জাতীয় আয়ের আপনার রাজস্ব কর কি করা আহরণ করা হয়, ঠিক আছে। অনেক দেশ আপনার কি করে, আপনার ইনকাম ট্যাক্স 65% পর্যন্ত কি করা হয় তাদের আয়ের দিতে হয়, ঠিক আছে। রুলস করে দিছে, আপনি যদি 100 টাকা আয় করেন তাহলে আপনার কি করতে হবে, 65 টাকা কি করতে হবে সরকারে দিতে হইব, ঠিক আছে। তো বাংলাদেশে করের হার খুব স্বল্প, বেশি না। তাও আপনার কি ব্যবসায়ীরা আবার দিতে চায় না, এখানে কি করে চুরি চাচরামি করে। বৈদেশিক বাণিজ্য নির্ভরতা। নির্ভরতা, ঠিক আছে, খেয়াল করেন। বাংলাদেশের কর ব্যবস্থা প্রত্যক্ষ করের অবদান কম হওয়ার কারণে সরকার রাজস্বের জন্য পরোক্ষ করের উপর কি করতে হয়, নির্ভর করতে হয়। পরোক্ষ করটা কি, যখন আপনি বিদেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করবেন ওইখানে যে করটা আরোপ করতেছে ওটা কি, পরোক্ষ কর। এবং এই পরোক্ষ কর আপনার অর্জিত হয় বৈদেশিক বাণিজ্য থেকে। তো এইটাও বাংলাদেশের কর ব্যবস্থার কি একটা দুর্বলতা। অস্থিতি স্থাপকতা। খেয়াল করেন, বাংলাদেশের কর ব্যবস্থা স্থিতিস্থাপক নয়। বৈদেশিক বাণিজ্যের ওঠানামার কারণে এটা কি হয়ে যায়, আপনার হ্রাস বৃদ্ধি হয়ে যায়, ঠিক আছে। যদি বৈদেশিক বাণিজ্য আমাদের কইমা যায় তো আপনার কি হইব, যেটা আমরা বললাম ওই যে পরোক্ষ কর আপনার কমে যাব, ফলে কি হইব, অস্থিতিস্থাপকতা তৈরি হইব। তারপর লেখেন অসমভিত্তি। অসমভিত্তি, আহ বাংলাদেশে যে কর ব্যবস্থা আছে এখানে বিভিন্ন খাতে যে করের হার আছে এটা বিভিন্ন রকম রেট আছে, যেটা নাকি অসম ভিত্তিতে কি করা হয়েছে, কর করা হয়েছে। যেমন ধরুন এখানে বলতেছে মোট উৎপাদনের 4.5% কৃষি হলেও
কর আদায়ের ক্ষেত্রে কৃষির অবদান 5%। এবং দেখেন বিভিন্ন সেক্টরে যে করের রেট গুলো আছে, এইগুলা সরকার কি করে, সরকারের ইচ্ছা মতো কি করে বাড়ায় কমায়। তো এটাও কি একটা অসম ভিত্তি বাংলাদেশের কর ব্যবস্থা। লাস্ট পয়েন্ট, প্রশাসনিক দুর্বলতা। প্রশাসনিক দুর্বলতা। হুম, প্রশাসনিক দুর্বলতা, ঠিক আছে। যেই পরিমাণ আমার লোক দরকার কর আহরণ করার জন্য, ওই পরিমাণ লোক নেই, এবং যারা আছে তারা কি না, দক্ষ না। তারা কি হলো, তারা কি না দক্ষ না, এবং তারা কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন ভাবে দুর্নীতির মধ্যে ধরে জড়িত। তারা স্বচ্ছ না, তাদের কার্যাবলী স্বচ্ছ না, ঠিক আছে। ফলে প্রশাসনিক ভাবে আপনার কর আদায় করা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সরকার যে টার্গেট দেয় কর আদায় করার জন্য, সেটা দুর্বল হয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন সামনের আপনার বাজেট কত লাখ টাকার হইতে পারে? বাজেট সম্পর্কে ধারণা আছে? না স্যার। আচ্ছা, দেখেন, গত নেক্সট বছর এটা যেন কত কোটি পড়ছিল। নেক্সট বছর, যে নেক্সট যে জুনের 8 তারিখে মনে হয় বাজেট ঘোষণা করব, ওই বাজেটের আপনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লক্ষ কোটি। 8 লক্ষ কোটি টাকা ধরা হয়েছে বাজেট। আর কি 8 লক্ষ কোটি টাকা নেক্সট 1 বছর সরকার কি করবো, খরচ করবো। এই 8 লক্ষ কোটি টাকা কোন কোন সোর্স থেকে পায় জানেন সরকার? আচ্ছা, ওটা বাদ দিয়েছে, যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কোশ্চেন করেন। হুম, কোশ্চেন করেন। হ্যালো। জি স্যার, যত লাইনে আসছি, বুঝতেছি স্যার। হুম, কোশ্চেন করেন। ওরা দূরে তো হাওয়ায় গেছে। সিমলার বাসা কি আপনার ইয়েতে, ডেমরাতে? হুম, দেখেন তাড়াতাড়ি করেন। হ্যালো। হুম, কোশ্চেন আছে। হুম, কোশ্চেন থাকলে করেন। আচ্ছা, তো লিভ নিতেছি, হ্যাঁ।